একটা প্রচন্ড ভয় পাচ্ছে, যদি হিন্দু ভোট ভাগ হয়ে যায় এই প্রশ্নে বিজেপি তো খান খান হয়ে যাবে। সেই বাচ্চারা যেমন হয় না, কাউকে খ্যাপাবো, কাউকে ঢিল মারবো, কাউকে নিয়ে মজা করলে খুব একটা অন্যরা আনন্দ পাবে, ঠিক বিজেপি সেই ধরনের কাজ করছে। বলে সেটাকেও সাপোর্ট করে তার টুইট আসবে কি আসবে না আগামী দিনে। কিন্তু এইটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই কথার প্রবণতা কিন্তু বন্যা বা এই কথার বর্ষণ তিনি উৎসাহ যখন দিচ্ছেন তখন আগামী দিনে আরো এটা বাড়বে। নমস্কার, আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আপনারা জানেন আমরা একটি ভিডিও করেছিলাম কয়েকদিন আগে যে লোকসভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জাত তুলে এমন কিছু শব্দ বলেছিলেন যেগুলোকে অসংসদীয় শব্দ বলেই ধরা হয়, এবং সেই সময় প্রবল শোরগোল হয়, অখিলেশ যাদব প্রতিবাদ করেন, দেশ জুড়ে এর প্রতিবাদ হয়, এবং সেই সময় স্পিকারের পদে বসেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জগদম্বিকা পাল। তিনি সেই শব্দগুলিকে এক্সপাঞ্জ করা অর্থাৎ কিনা কার্যবিবরণী থেকে তিনি মুছে দেওয়ার নির্দেশই দেন। কিন্তু তারপরে আমরা অবাক হয়ে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার টুইটার হ্যান্ডেল, যেটা এক্স হ্যান্ডেল এখন, তিনি সেই ভিডিওটি একদম পুরোপুরি সেই এক্সপাঞ্জ করা অংশটি শুদ্ধ তিনি সেটাকে পোস্ট করেছেন, এবং পোস্ট করে তিনি সেখানে লিখেছেন যে শব্দগুলো লিখেছেন সেটা আপনাদের স্ক্রিনে আমি রাখছি। তা সেটা বাংলা করলে যা দাঁড়ায় তাতে তিনি লিখেছেন যে আমার তরুণ ও প্রাণবন্ত সহকর্মী অনুরাগ ঠাকুরের এই ভাষণ অবশ্যই শোনা উচিত। ইন্ডি জোটের নোংরা রাজনীতিকে সামনে আনার জন্য তথ্য ও রসিকতা মেশানো অনবদ্য ভাষণ। এই শব্দটি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে তার টুইটার হ্যান্ডেলে তিনি লিখে এটাকে পোস্ট করেন। এটা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে, এবং সেই বিতর্কের পরে কি হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনার জন্য আমরা আসব প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়ের কাছে। গৌতম দা, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এরকম একটা অদ্ভুত বিষয় যেখানে প্রধানমন্ত্রীর মতো একজন উচ্চ গরিমাময় পদ, তিনি একটি অসংসদীয় শব্দকে এরকম তারিফ করে লিখলেন, এবং তারপরের ঘটনা সেটা হচ্ছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান কংগ্রেসের এমপি চরণজিৎ সিং চান্নি, তিনি এটাতে নিয়ে স্বাধিকার ভঙ্গের একটি মামলা এনেছেন প্রধানমন্ত্রীর নামে সংসদে। তো এই ঘটনাটার রাজনৈতিক আমার মনে হয় একটি খুব বড় ইয়ে আছে। এটা আপনি একটু বিশ্লেষণ করে আমাদের দর্শকের কাছে এটা বলুন যে এর রাজনৈতিক ব্যাখ্যাটা কি? রাজনৈতিক ব্যাখ্যা আমি তোমাকে সুব্রত আগের দিন যেটা বলছিলাম যে যে চক্রব্যূহের কথা রাহুল গান্ধী বলেছেন সেই চক্রব্যূহটা কার্যত রাহুল গান্ধী নিজেই তৈরি করে দিয়েছেন, এবং তার ভেতরে ঢুকে পড়েছে এখন বিজেপি। কারণ এই যে জাতি গণনার যে প্রশ্ন, সেই প্রশ্নটা তারা গিলতেও পাচ্ছে না, ফেলতেও পাচ্ছে না, এবং এমন একটা অস্বস্তিকর পরিস্থিতি মোদীকে বাধ্য হয়ে একজন এমপি, কোন একজন মন্ত্রী নন, ক্যাবিনেট মন্ত্রী নন, প্রাক্তন মন্ত্রী, পদাধিকারী, প্রাক্তন মন্ত্রী, তার পদ গেছে, তার পদ হারিয়েছেন, জুনিয়র, তার টুইটটাকে রিটুইট করে বলতে হচ্ছে যে আপনারা এর কথা শুনুন। কেন বলতে হচ্ছে? কারণ তিনি নিজে কিন্তু বলতে পারছেন না। আর কি ইঙ্গিত দিচ্ছেন? ইঙ্গিত দিচ্ছেন যে ইনি যেটা বলছেন আমরা সেই দিকেই লক্ষ্য রাখবো, তার কারণ আমরা এর বাইরে যাব না। আমরা এই শুধুমাত্র ওপর জাতপাত, তোমার কি জাত আর তোমার কি জাত, এই মধ্যে যদি সীমাবদ্ধ করতে পারি সমস্ত বিতর্কটাকে, তাহলে আর ভেতরে যেতে হবে না। সমস্যা হয়েছে এখানে দুখানা, মূল দুখানা। একটা তো হচ্ছে ব্রিচ অফ প্রিভিলেজ, তার মানে হচ্ছে আনএডিটেড ভিডিও অফ সংসদ টিভি তাকে পাঠানো হয়েছে। আমরা যে খোলা আড্ডাটা দিয়েছিলাম এই অনুষ্ঠানটা নিয়ে, তাতে আমরা ওখানে বিপ বসিয়ে দিয়েছিলাম। वो गन्ना की बात करता है, আমরা ওইটা শুনেই আমরা ওটা দেখাইনি, কিন্তু আনএডিটেড ভিডিও তাকে সংসদ টিভি থেকে পাঠানো হয়েছে।
তো সেটা কার নির্দেশে পাঠানো হলো? নাম্বার ওয়ান, কার নির্দেশে? স্পিকারের নির্দেশ ছাড়া তো এটা পাঠানো যায় না। প্রধানমন্ত্রী চাইলেও তো পাঠাতে পারেন না, কারণ এটা স্পিকারের নির্দেশ ছাড়া কখনো যেতে পারে না। কিন্তু তিনি সেটা পেয়েছেন এবং তিনি সেটা বাইরে পোস্ট করেছেন। কাজেই যদি এটা এক নম্বর হচ্ছে, প্রথমত তিনি যদি পান এবং তিনি সেটা প্রকাশ করেন, তাহলে তো অবশ্যই একটা ব্রিচ অফ প্রিভিলেজ। কিন্তু দ্বিতীয় একটা প্রশ্ন আসছে, বিজেপির বেশ কিছু সাংসদ আজকে বলেছে, কে বললো এক্সপাঞ্জ করা হয়েছে? এক্সপাঞ্জ করা হয়নি, এটা বলেছে। সেখানে তখন চেয়ারে ছিলেন জগদম্বিকা পাল। জগদম্বিকা পাল সংসদে বলছেন যে আমি এক্সপাঞ্জ করে দিয়েছি, মুছে দিয়েছি। তাহলে তিনি কি সত্য বলেছেন নাকি অসত্য বলেছেন? এটা আরেকটা প্রশ্ন। এই দুটো প্রশ্ন হলো, এটা প্রথম ব্যাপার, এটা হলো এক নম্বর, এটা প্রথম ব্যাপার, কারণ এটা খুব জটিল জায়গায় পৌঁছে যাবে। যে ইন্টারাপ্ট করবো আপনাকে, আপনি একটা জিনিস আমার মনে হয়েছে এই ঘটনাটাতে, জগদম্বিকা পাল যেহেতু তিনি স্পিকার নন, তিনি স্পিকারের অনুপস্থিতিতে ওই সময়টি স্পিকারের দায়িত্ব পালন করছিলেন, সেই সময় ঘটনাটা ঘটে। অতএব ধরে নেওয়া হচ্ছে তিনি সেই সময় স্পিকার, তিনি চেয়ারে ছিলেন। অতএব তার কথা যদি এক্সপাঞ্জ করার কথা বলেন, তাহলে সেটা স্পিকারেরই নির্দেশ। অবশ্যই অবশ্যই, বারবার আমি বলি চেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখানে কিন্তু চেয়ার যা বলবে সেটাই মানতে হবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে বিজেপির এমপিদের কথা শুনে মনে হচ্ছে যে আদৌ ওটা এক্সপাঞ্জ করা হয়নি, কারণ তখন তারা ওই চেয়ারের মর্যাদাটুকু তারা রাখলো না। এইটাই বলতে চাইছেন যে তাহলে সংসদের ক্ষেত্রে দুখানা প্রশ্ন আসছে। একটা হচ্ছে আনএডিটেড ভিডিও প্রধানমন্ত্রীর কাছে গেল কার নির্দেশে, এবং যেখানে চেয়ারে আছেন যিনি স্পিকার হিসেবে, তিনি যখন বলছেন যে এক্সপাঞ্জ করা হয়েছে, অথচ যদি এক্সপাঞ্জ না হয়ে থাকে সেটা কার নির্দেশে করা হলো, এবং তাতে যিনি চেয়ারে ছিলেন তার সম্মান ক্ষুণ্ণ হলো কিনা, এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসবে, অত্যন্ত জটিল জটিল জায়গায় উঠে আসবে। তার কারণ হচ্ছে এতদিন গত 10 বছর ধরে তুমি লক্ষ্য করবে মূল আক্রমণ শানিয়েছে ভারতীয় জনতা পার্টি, শাসক দল। তারা কোনোদিন আক্রান্ত হয়নি। তো এই প্রথম তাদের বক্তব্য এক্সপাঞ্জ করার দরকার হয়নি, রাহুল গান্ধীর বক্তব্য বারবার এক্সপাঞ্জ করা হয়েছে, সমস্যাই করে দিতে পেরেছে। এইবারে সমস্যা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে এইটা বড় রকমের সমস্যা। দ্বিতীয় সমস্যা, এটা তো সংসদেই দুটো সমস্যা বললাম যেটা। দ্বিতীয় হচ্ছে জাতি, এই যে কাস্ট সেন্সাস যেটা বলি, সেটার জন্য নীতিশ কুমার অ্যাসেম্বলিতে বলে দিয়েছেন এটা করতে হবে বলে আমরা চাইছি, এবং আমরা কেন্দ্রকে বলে দিয়েছি এটা করতে হবে। কিভাবে করতে হবে? কারণ হাইকোর্টে কোয়াস্ট হয়ে গেছে, সুপ্রিম কোর্টে কোয়াস্ট হয়ে গেছে, একটা জায়গা বাকি আছে, সেটা সংসদ। সেই একটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে এটাকে যদি সংসদের 9th শিডিউলে ফেলে দেওয়া যায়, 9ম শিডিউলে তপশিলে ফেলে দিলে সেটা কিন্তু জুডিশিয়ারির আন্ডারে পড়ে না, জুডিশিয়াল ইয়েতে পড়বে না, সুপ্রিম কোর্ট পড়লেও পড়বে না, এখন পড়বে না, এবং সেটা সংসদে অন্তর্ভুক্তি হতে পারে। এইটা কিন্তু চাপ বাড়িয়েছে, নীতিশ কুমার চাপ বাড়াচ্ছেন। এই নীতিশ কুমার চাপ বাড়াচ্ছেন খুব হিসেবে, কারণ সামনে কিছুদিন পরে তাদের যে দেরি আছে একটু, যদিও বিহারের বিধানসভা বিরাট ভাবে নির্ভর করছে এই কারণ তারা অলরেডি বলেছিল 65% আমরা 65% সংরক্ষণ করব। সেটা ভালো কি মন্দ আমি বিধানসভায় পাসও করেছিল, নীতিশ কুমার পাস করেছিল, এবং কিসের ভিত্তিতে করেছে? সেটা তো কাস্ট সেন্সাস হয়ে গেছে বলেই তার ভিত্তিতে করেছে। ইয়েতে হাইকোর্টে কোয়াস্ট হয়েছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টে পরে ডেফার্ড হয়েছে, সব ঠিক আছে, পরে হবে। আমার বক্তব্য, এবারে যদি 9th শিডিউলে এটাকে ঢোকাবার জন্য প্রচন্ড চাপ আসে নীতিশ কুমারের কাছ থেকে, তাহলে তো বিজেপি ভীষণ ফ্যাসাদে পড়বে। বিজেপি তো কিছু বলার থাকবে না,
কারণ তাকে যদি করতে হয় নাইট শিডিউলে ঢুকতে হয়, ঢুকিয়ে দিতে হয়, তার মানে তো কার্যত এটা মেনে নেওয়া বিহারের এই কাস্ট সেন্সাসটা, এবং তাহলে তো প্রকারান্তরে রাহুলের দাবিকে মেনে নেওয়া। রাহুল যেটা বলছে, যেটা আমি এই সংসদে করেই ছাড়বো, ঠিক তাই। এ তো হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যেটা হলো একদম সম্প্রতি, আজকেই হয়েছে, কিংবা হ্যাঁ আজকেই হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে এসসি এসটি, খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, তপশিলি এবং আদিবাসী, তপশিলি উপজাতি, শেডিউল কাস্ট এবং শেডিউল ট্রাইব, তাদের মধ্যে যে উপশ্রেণী আছে, মানে তাদের যে সাবকাস্ট আছে, সেই সাবকাস্ট উপশ্রেণী তাদের ভাগ করে তার বিচার করে আলাদাভাবে সংরক্ষণ দেওয়া যেতে পারে। এটা কিন্তু বড় কথা নয়, এটা তো ঠিক আছে। তারপরেই বলেছে, এটা খুব ছোট করে একটা লাইন হয়তো আছে, বলেছে এর জন্য এম্পিরিক্যাল ডেটা চাই। এম্পিরিক্যাল ডেটা মানে কি? মানে কাস্ট সেন্সাস তো করতে হবে, সেই আবার এক্সরে। তাহলে এইটাই তো। এইবারে কি হলো তাহলে? এবারে কোথায় যাবে তাহলে? তুমি তো একেবারে, মানে আমি চক্রবুহ বলছি, এটা কেন বলছি, এবারে অনেকে প্রশ্ন তুলছে যে কাস্ট সেন্সাস করলে সংরক্ষণের দাবি বাড়বে, সাংঘাতিক একটা সারা ভারতে একটা আগুন জ্বলবে, মন্ডল কমন্ডল বিভিন্ন রকম ইয়ে হবে, যেমন হয়েছিল একবার, আরো বেড়ে যাবে। এখন ভাবার দরকার এটা, যে সেটা বাড়বে কি না বাড়বে সেটা তো অনেক পরের কথা। কাস্ট সেন্সাস মানেটা কি? মানে আমরা দেখব কোন জাতির মানুষ কি অবস্থায় আছে, এইটুকু দেখব। কি অর্থনৈতিক এবং সামাজিক ভাবে কি তার কি অবস্থা, সামাজিক এবং অর্থনৈতিক ভাবে দেখব। এবং এটাও সুপ্রিম কোর্টের জাজমেন্টে আজ খুব ক্লিয়ার আছে। সুপ্রিম কোর্ট বলেছে যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের মধ্যে ক্রিমি লেয়ার, যারা সত্যি এই বেশি রকমের উন্নত হয়ে গিয়েছে, দেখতে হবে তাদের আর এটা দেওয়ার দরকার নেই, তাদের সংরক্ষণ রাখার দরকার নেই, এবং তার জন্য একটা পলিসি ফ্রেম করতে হবে, রাজ্য সরকারকেই করতে হবে, রাজ্য সরকার সেটা করতে পারবে। তাহলে কি দাঁড়ালো? তার মানে কাস্ট সেন্সাস করা যেতেই পারে। যদি এই ক্রিমি লেয়ারও বুঝতে হয়, তাহলেও তো কাস্ট সেন্সাস দরকার। তার বাইরে তো তুমি কিছু করতে পারবে না। রাহুল গান্ধী তো এটা বলছেন না যে সবাইকে সংরক্ষণ দিতে হবে, ও শুধু ছবিটা দেখতে চাইছি, আমি দেখতে চাইছি ভারতবর্ষের কোন জায়গাটা কি রোগ হয়েছে, কোন জায়গাটা অসুস্থ, কিসে ভুগছে, তবে তো চিকিৎসার প্রয়োজন। সেখানটা তো চিকিৎসা তখন আগে তো এক্সরে প্লেটটা চাই। এরা বলছে না করতে দেবো না। কেন করতে দেবো না? তার কারণ একটাই, ভয়। একটা প্রচন্ড ভয় পাচ্ছে, যদি হিন্দু ভোট ভাগ হয়ে যায় এই প্রশ্নে, বিজেপি তো খান খান হয়ে যাবে। এবার অনেকেই এই প্রশ্নটা করতে পারে যে রাজীব গান্ধী তো এটা মানেননি, সংরক্ষণের ব্যাপার, ইন্দিরা গান্ধী মানেননি, রাহুল গান্ধী কেন বলছেন? আমি বলছি, যারা এই পরিবারবাদ নিয়ে বলেন, আমি ধরে নিলাম তারা পরিবারবাদ নিয়ে যদি খুব মাতামাতি করেন, তো পরিবারের মধ্যে যদি মতভেদ থাকে, তাহলে তো ইন্ডিভিজুয়াল হিসেবে রাহুলকে আলাদা মর্যাদা দেওয়া উচিত। এটা ভালো বলেছেন, এটা তো ভাবা উচিত। এমনকি আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, একটা মনে করিয়ে দিই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়, তার বাবা ছিলেন চিফ জাস্টিস ছিলেন। হ্যাঁ, তিনি তার বাবার করা রায় উল্টে দিয়েছেন। তাহলে এটা যে ইন্ডিভিজুয়ালি আমি একজনকে পলিটিক্যাল লিডার হিসেবে কেন মানবো না? আমি কেন তাকে ডেলিবারেটলি মনে করব সে হচ্ছে ওই পরিবারেরই? কেন? এটা তো সিন্ধিয়ার জ্যোতিরাদিত্য সম্পর্কে বলা হয় না? তার বাবা কি করতেন? তার বাবা তো কংগ্রেসের সঙ্গে যা বলেছে কংগ্রেস তাই তো করেছেন, সেই সময় মন্ত্রী হয়েছে, সবই হয়েছেন। এই রাহুলের বেলায় কেন? তার কারণ হচ্ছে রাহুলকে এবারে এতদিন পরিবারের পাপ্পু বিভিন্ন রকম ভাবে তাকে ঠাট্টাইরা কি করে হয়েছে, কিন্তু এখন অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ধরতে পারছে না কোন দিকে করবো। অতএব সেই বাচ্চারা যেমন হয় না,
কাউকে খ্যাপাবো, কাউকে ঢিল মারবো, কাউকে নিয়ে মজা করলে খুব একটা অন্যরা আনন্দ পাবে। ঠিক বিজেপি সেই ধরনের কাজ করছে। প্রধানমন্ত্রী নিজেকে ক্রমাগত খেলো করে ফেলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক ভারতের ক্ষেত্রে বলছি আমি, এটা মোটেই ভালো নয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি একটা কংগ্রেসের বিভিন্ন সূত্র থেকে একটা খবর আসছে, ভেসে পাওয়া যাচ্ছে যে কংগ্রেস সম্ভবত ভাবনা চিন্তা করছে যে এই ইয়েতেই কিছুদিনের মধ্যেই হয়তো সামনের ইলেকশনগুলো তারা দেখে নিতে চাইছে, বা তার আগেও হতে পারে, যে তারা এটাকে হয়তো একটা প্রাইভেট বিল হিসেবে সংসদে তুলতে পারে, এই কাস্ট সেন্সিটিভ বিষয়টা। তো এইটা যদি হয় তাহলে তার রাজনৈতিক এটা কিরকম হতে পারে যদি কংগ্রেস এটা করে? এর ভালো মন্দ দুটো দিকই করলে কি ভালো হতে পারে? মানে আমি বলছি প্রজ অ্যান্ড কনস, যদি এরকম একটা সত্যি আনে, ভাবনা চিন্তাটা একটা চলছে, ভাবনা তো একটা করছে, যার রাহুলের কথাতেই বোঝা যাচ্ছে, আমি পাশ করিয়ে চালব। সেখানে আপনি অনেকগুলো সম্ভাবনা যদি বললেন, নীতিশের কথা বললেন, সেখানে কি পরিস্থিতি দাঁড়াতে পারে কংগ্রেস যদি এরকম একটা বিল তুলে ফেলে সংসদে? এই প্রাইভেট মিল নিয়ে এলে সেটা প্রথমত সেখানে উত্থাপিত হবে কিনা সেটা অনেক রকম, তার আগে মানে অনেক জটিলতা থাকবে। প্রথম তারও আগে যেটা করতে হবে রাহুল গান্ধীকে, সেটা বিরোধী ঐক্য যাকে বলা হয় সেরকম একটা মোটামুটি ঐক্য তাকে স্থাপন করতে হবে। ইতিমধ্যে তৃণমূল বলেছে আমরা এর বিরুদ্ধেও নই, পক্ষেও নই, বা ইয়ে নই, কিছুই বলতে চাইছে না। যেমন এমনিতে তৃণমূল বরাবরই একটু তৃণমূলের, হ্যাঁ, আর বরাবরই মুখ্যমন্ত্রীও তাই করে থাকেন। তিনি নিজের গুরুত্ব বাড়াবার জন্য খানিকটা, এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমার কথা শেষ পর্যন্ত রাখতে হবে, বিভিন্ন কথা থাকে। শেষ পর্যন্ত মেনেও নিতে পারেন, আবার নাও মেনে নিতে পারেন। তবে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের প্রয়োজন নেই। কেন বলেছেন আমি জানি না, আই ডু নট নো এটা কেন প্রয়োজন। এটা অদ্ভুত কথা, এটা নিয়ে আমরা আমি জানি না, আই ডু নট নো, হ্যাঁ আমি জানি না কেন বলেছেন। পশ্চিমবঙ্গের নিম্ন বর্ণের মানুষের প্রতি কোন রকম সামাজিক ন্যায় করা হয় সব সময়, এটা তো বাস্তব চিত্র নয়, বাস্তব চিত্র নয়। না, এটা একেবারেই বাস্তব চিত্র নয়, এবং এটা কেন বলছেন তিনি আমরাও জানি না। ভবিষ্যতে কি হবে তাও আমরা জানি না। তবে প্রথম কাজটা তাদের করতে হবে বিরোধী মঞ্চকে একযোগে বসিয়ে এইটা মোটামুটি একটা মত ঐক্য নিয়ে আসতে হবে। এবং সেখানে যদি পরোক্ষে নীতিশ কুমারের সমর্থন পাওয়া যায়, অন্যদিকে জেডিইউ তারও যদি পাওয়া যায়, এবং যেতে পারে চিরাগ পাসওয়ান এবং জেডিইউ নন্দুকে, এমনকি আমি কর্ণাটকের কথাও বলছি, বা বিভিন্ন জায়গায়, হ্যাঁ সেখানেও বলছি, এইগুলো যদি পাওয়া যায় তাহলে এই প্রাইভেট বিল খুব মানে কি বলবো, একটা ভীষণ মেজর একটা ইস্যু হয়ে দাঁড়াবে এই আমাদের পার্লামেন্টে। পাস হবে কি না হবে তা এখনই আমি বলতে পারছি না। পাস হওয়ার আগেও যদি আটকে দেওয়া হয়, এবং সেখানে যদি এনডিএ এর জোট সঙ্গীরা তারা যদি সেটাতে চুপ করে থাকে, তখনই তো খেলাটা পরিষ্কার হয়ে যাবে যে কে কার পক্ষে, কে নিম্নবর্ণের মানুষের সঙ্গে, কে ওবিসি সঙ্গে কে আছে, কে না আছে। বিজেপি একদিকে এবং বিজেপির জোট সঙ্গী যারা, তাদের মধ্যে যে আপনি জেডিইউর কথা বললেন, আপনি জেডিএস এর কথা বললেন, মানে নীতিশ কুমার এবং কুমারস্বামী, এইচডি কুমারস্বামী, জেডিএস এবং জেডিইউ তো বটেই, জেডিইউ তো অবশ্যই আছে, জেডিইউ নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি, রামবিলাস গোষ্ঠী, এবং চন্দ্রবাবু নাইডু, এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু। তাদের তো এইটা কোথাও কিছু বলতে হবে, যে আমরা নেই বা আছি, আমরা একটা তুলতে না দিলেও তাদের বলতে হবে কেন তুলতে দেওয়া হচ্ছে না, বা তুলতে না দিয়ে ভালো করেছেন। যে কোনো একটা জায়গায় তো হ্যাঁ কিংবা নাতে তো আসতে হবে। সবচেয়ে বড় কথা, যদি আগামী এই বিধানসভা যে কটা হচ্ছে, মহারাষ্ট্র বিধানসভা এবং এই হরিয়ানা, এই যে তিনটে বিধানসভা নির্বাচন, তার আগে যেখানে এই তিনটে রাজ্যতেই, যে তিনটে রাজ্যের ভোটের কথা আপনি বললেন, সেখানে ওবিসি এবং ঝাড়খণ্ডের অনেকগুলো সিট তারা করে, বেশিরভাগ অংশটাই মহারাষ্ট্রের একটা বিরাট অংশ ওবিসি, যার ফলে আপনি জানেন ছগন ভুজওয়ালকে নিয়ে টানাটানি চলছে। আমার ধারণা ওই বিধানসভা ভোটের আগে এই বিলটা আসতে পারে,
এটা আমার ধারণা রাজনৈতিক ভাবে। তার আগে তার বেশি আগে আনলে কোনো লাভ হবে না, সেই সময় আনলে একটু বেশি লাভ হবে। এদের তিনটে রাজ্যে ব্যাকফুটে চলে যেতে পারে, কারণ 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 মহারাষ্ট্রে অদ্ভুত ভাবে এই যে শিবসেনা, উদ্ধব ঠাকরে, তারা কিন্তু এটাকে সাপোর্ট করছে, এবং তারা সাপোর্ট করা মানে কিন্তু এটা একটা অন্য ভিন্ন মাত্রা পেয়ে, হ্যাঁ হ্যাঁ, মনুবাদী একটা শক্তির একটা অংশ তারা সাপোর্ট করা মানে এটা ভিন্ন মাত্রা পেয়ে যাওয়া। আমি অরবিন্দ কেজরিওয়ালকে বলছি না, সে একটু ব্যাকফুটে আছে এখন, অরবিন্দ কেজরিওয়াল কি করবে না করবে জানি না, কিন্তু বিশেষ করে মহারাষ্ট্রের ক্ষেত্রে আমি ছগন ভুজবল সর্বশেষ খবর সম্ভবত এই মহাবিকাশ আঘাড়িতেই যোগ দিচ্ছেন, দেবে, হয় সেরকম কথা চলছে বেশ কিছুদিন ধরে, হয়তো সেটাই করবে। কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটতে চলেছে সেটা তো বিজেপি খুব ভালো রকম জানে, এমন নয় তো জানে না, বিজেপি খুব ভালো রকম জানে, বিজেপির কাছে হিসেবগুলো আছে নিশ্চয়ই। ঠিক সেই কারণেই বিজেপি এখন জিনিসটাকে যাতে কিছুতেই ডিপার লেভেলে না যায়, গভীরভাবে আরো কিছু সত্যিকারের প্রকৃত বিতর্ক শুরু না হয়ে যায় জিনিসটা নিয়ে, সেটা চেষ্টা করবে। কিন্তু আগামী দিনে এইসব চেষ্টাটা বিজেপি চেষ্টা করবে, ঠিক যেটা করা উচিত অপোজিশনের, সেই কাজটা বিজেপিকে করতে হবে এখন, এক্স্যাক্টলি সেটা করতে হবে। এটা খুব ভালো চমৎকার কথা বলেছেন, যে মানে কার্যত এখন বিজেপি এখন মনে হচ্ছে বিরোধী, ঠিক যেমন ভাবে মনে হচ্ছে রাহুল গান্ধী যেন প্রধানমন্ত্রী, তিনি সব জায়গায় চলে যাচ্ছেন। এটা আপনি আগে একদিন বলেও ছিলেন, সব একটা অদ্ভুত সংসদের চিত্র দাঁড়িয়েছে একটা হচ্ছে। হ্যাঁ, তো এইটা বিশেষ করে কেননা এই এমনই একটা জায়গায় চেপে ধরা হয়েছে, চেপে ধরেছে রাহুল, যে জায়গা থেকে ছেড়ে বেরোতে পারছে না। আর এই যে ঘটনাগুলো বললাম, নীতিশ কুমার যেমন পলিটিক্যাল প্রেশার আছে, আর তারপরে যে সুপ্রিম কোর্টের বলে দেওয়া এম্পিরিক্যাল ডেটা, এরপরে প্রাইভেট বিল আসতে দিক আর না দিক তাই নিয়ে মামলা তো হবেই, এটুকু আমি বুঝতে পারি। সুপ্রিম কোর্টে মামলা হবেই, মামলা হবে মানে এম্পিরিক্যাল ডেটা আমরা চাই, ঠিক এই নিয়ে মামলা হতে পারে, তাহলে কাস্ট সেন্সাস করতে বলা হোক, ঠিক এটা বলা হবে, এই ধরনের একটা মামলা হবে। যদি কাস্ট সেন্সাস করতে না দেওয়া হয়, তাহলে আমি এম্পিরিক্যাল ডেটা কি করে পাবো? আমাকে তো তথ্যগুলো পেতে হবে, তথ্য পাওয়ার জন্য যেটা করা সেটা আমাকে করতে চাইছি, সেটার জন্য আমি কাস্ট সেন্সাস করতে চাইছি। এবং তখন সুপ্রিম কোর্ট কি বলবে? সুপ্রিম কোর্ট নিজেই বলেছে করা উচিত, নিজেই, এবং সুপ্রিম কোর্ট এটা বলবে না যে এক্সিকিউটিভ তারা কিভাবে করবে, সে এক্সিকিউটিভ বলবে তোমরা এটা দেখো যে কিভাবে করা যায় এবং সেটা তোমরা আমাকে জানাও, এই বলবে। কাজে এই সমস্ত জিনিসটা চোখের সামনে আসছে, এই জটিলতা আগামী দিনে আসবে, এবং জটিলতাটা কিন্তু বিজেপিকে ফেস করতে হবে। আবার বলছি, এর আগে বিজেপিকে এই সমস্ত ফেস করতে হয়নি, ওরা যেমন ইচ্ছে আইন পাস করেছে, যতজনকে খুশি বের করে দিয়েছে, সাংসদদের ধরে বের করে দিয়েছে, এখন সেটাও করতে পারছে না, বিতর্কের মধ্যে ওদের অংশ নিতে হচ্ছে। এবং বিতর্কের মধ্যে অংশ নিয়ে কি হচ্ছে, ওদের কে অংশ নিচ্ছে না, অনুরাগ ঠাকুর। এটাই হচ্ছে মানে কি বলবো, জোক অফ দ্য সেঞ্চুরি, একদমই তাই। তাছাড়া কি বলবো, এটা কি বলবো, যিনি তার মন্ত্রিত্ব ধরে রাখতে পারেননি গত যিনি মন্ত্রিত্ব ধরে রাখতে পারেননি, যিনি সমাজে একটা সাংঘাতিক রকমের এই বহুবার করেছেন এই ধরনের একটা এমন এমন বিদ্বেষ বিষ ছড়িয়ে দেওয়ার জন্য এমন ভাষণ দিয়েছেন, তিনি শুধু এইটুকুই পারেন, তিনি একটা জিনিসই করতে পারেন, তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য যা যা করণীয় তা করতে পারেন, দ্যাট মাচ হি ক্যান ডু, দ্যাট মাচ। তো এইটা মানে এটা সাইড কিক বলা উচিত, যাই হোক, মানে যা বলবেন প্রধানমন্ত্রী ঠিক আছে। তবে একটা মনোভাবের কথা বোঝা যাচ্ছে যে রাহুলকে তারা যত রকম ভাবে, যত নিম্ন মানের কথা বলে, নিম্ন রুচির কথা বলে আক্রমণ করবে, ততই তারা শীর্ষ পদাধিকারীর কাছে, আমি প্রধানমন্ত্রীকেই বলতে চাইছি এখানে, তিনি টুইট করেই পরিষ্কার এটাকে সাপোর্ট করেছেন। আমি জানি না এরপরে কঙ্গনা যেটা বলেছেন যে ড্রাগ অ্যাডিক্ট বলে, সেটাকেও সাপোর্ট করে তার টুইট আসবে কি আসবে না আগামী দিনে, কিন্তু এইটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই কথার প্রবণতা কিন্তু বন্যা বা এই কথার বর্ষণ তিনি উৎসাহ যখন দিচ্ছেন, তখন আগামী দিনে আরো এটা বাড়বে, এটা
উনি কঙ্গনাকে, স্মৃতি ইরানিকে, সাধ্বী প্রজ্ঞা এদের নিয়ে আসেন, এই কাজটা করার জন্য উনি নিয়ে আসেন, এবং সেই কাজটা এরা চেষ্টা করে, বশংবত হয়ে করবার চেষ্টা করে। তার মধ্যে সাধ্বী প্রজ্ঞা এবং স্মৃতি তো বাদ চলে গেছেন, এবারে কঙ্গনা আছেন। এখন কঙ্গনা কিছু তো করতে হবে। এর আগে অনুরাগ ঠাকুরও কিন্তু কার্যত ওখান থেকে তার জমি খুঁড়িয়েছেন, তার নিজের রাজ্য হিমাচলে তার পরাজয়, হিমাচলে তো ভয়ঙ্কর পরাজিত, যার জন্যই তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে, প্রায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার কঙ্গনা এখনো আছেন, এখন ওই কঙ্গনাকেই হিমাচলটা দেখতে হবে, তো সেই জন্য ধরে রেখেছেন। কিন্তু কঙ্গনা তো এর আগে কোনো কথা বলেননি, এই একটা কথা বলার সুযোগ পেয়েছেন। এর আগে যেমন অনেকেই বলতে পারেন না, এই বলার সুযোগ পেয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে শাসক দল হয়ে গেলে সেই যে সবাইকে গণতন্ত্রে অস্বীকার করতে পারে না, এটা ওরা ভুলে গিয়েছিল। এখন রাহুল গান্ধীকে তারা যেভাবে ধরবার চেষ্টা করছে, তাতে এটা প্রমাণ হচ্ছে তারা রাহুল গান্ধীর অস্তিত্বকে, ব্যক্তিত্বকে, আমি ব্যক্তিত্ব বলছি, আমি গান্ধী পরিবারের ছেলে বলছি না, কিন্তু ব্যক্তিত্বকে অস্বীকার করতে পারছে না। এটা ওদের কাছে একটা ট্র্যাজেডি, এটা বিজেপির কাছে একটা ট্র্যাজেডি। আমি বলছি না খুব বিরাট কিছু হয়ে যাবে আগামী দিনে, আমি এমনও বলছি না গণতন্ত্রের বিরাট লাভ হয়ে গেছে, তাও মনে করছি না, কিন্তু কোথাও একটা আলোর রেখা, যে গণতন্ত্রটা থাকবে বলে একটা কোথাও মনে হচ্ছে এটা হতে পারে। এইটাই আমার কাছে একটু মনে হচ্ছে। এই আর চমৎকার গৌতম দা, আপনি অসম্ভব ভালো কথা বললেন। আজকে আমার দর্শকরাও মনে হয় আমরা অনেক ঋদ্ধ হলাম গৌতম দার কথা শুনে, এবং আপনারা যারা শুনলেন মন দিয়ে এতটা বড় একটা আলোচনা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, এবং এ ধরনের আমরা আলোচনা আমরা আপনাদের সামনে আরও নিয়ে আসবো। যদি আপনাদেরও কোনো বিষয়ে আপনাদের মনে হয়, আপনারা অবশ্যই লিখে জানাবেন, সম্ভব হলে আমরা সেটা আবার এরকম আর একটা অনুষ্ঠান করলে, একটা অনুষ্ঠান করে আমরা করার চেষ্টা করব, এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখতে ভুলবেন না। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, উপস্থিত সবাইকেই ধন্যবাদ।